আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে ওয়ালাইকুম আসসালাম বলে আমি আমার ক্লাস শুরু করলাম আজকে। গত ক্লাসে আমরা শেষ করলাম হচ্ছে মানে হ্যাঁ, সিলেবাস দিবে, অসুবিধা নাই। হ্যাঁ, গত ক্লাসে আমরা শেষ করলাম হলো হাইগেন্সের নীতির সাহায্যে আলোর প্রতিফলন এবং প্রতিসরণের সূত্র। আমরা এই চ্যাপ্টারে আলোর তিনটা নতুন বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। এক নাম্বার বৈশিষ্ট্য হলো আচ্ছা, 4:30 থেকে আমরা আস্তে আস্তে হয়তো শুরু করতে হবে রিফাত। ক্লাস আস্তে আস্তে 4:30 থেকে শুরু করতে হবে ইনশাল্লাহ, কারণ নামাজ আরো আগাচ্ছে, তো শুরু করবো ইনশাল্লাহ। ওকে, আচ্ছা। হ্যাঁ, প্রমোশন এক্সামের ফিজিক্স সিলেবাস আমরা দিয়ে দিব আজ, দু একদিনের মধ্যে দিয়ে দিব, দু একদিনের মধ্যে দিয়ে দিব। ওকে, আচ্ছা, যেই কথাটা তোমাদের কাছে বললাম, এই চ্যাপ্টারে আমরা আলোর তিনটা নতুন বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। প্রতিফলন আমি আগেই জানতাম, প্রতিসরণ আগেই জানতাম, কিন্তু আজকে নতুন বৈশিষ্ট্য হবে এক, মানে প্রথম যে বৈশিষ্ট্য হলো সেটা হচ্ছে ব্যতিচার। তারপরে আমরা আলোচনা করব অপবর্তন, তারপরে আমরা আলোচনা করব সমবর্তন। তার মানে ভৌত আলোক বিজ্ঞানে আমরা আলোর তিনটা নতুন ধর্ম নিয়ে আলোচনা করবই। সেই নতুন তিনটা ধর্ম কি কি? ব্যতিচার, অপবর্তন, সমবর্তন। তা আজকে আমাদের ব্যতিচার নিয়ে কথাবার্তা বলার কথা, এবং ব্যতিচার টপিক্সটা এই চ্যাপ্টার থেকে সেই রকম ইম্পর্টেন্ট, সেই রকম একদম ভালো মতো শিখতেই হবে। ওকে, উপায় নাই আমাদের। এজন্য ব্যতিচার শেখার জন্য আমাকে আশেপাশ দিয়ে কিছু শিখে নিতে হবে। ফার্স্ট লেখো চির কাকে বলে। আজকের দিনের প্রথম প্রশ্ন, বিসমিল্লাহির রহমানির রহিম। চির কাকে বলে? চির কাকে বলে? আমরা মনে হয় লিখতে পারছি চির কাকে বলে। আচ্ছা, তোমরা আমাকে বলো তো, প্রায় সময় আমরা এরকম কথা শুনি, দুই দেশের সম্পর্কে চির ধরেছে, সম্পর্কে চির ধরেছে, সম্পর্কে ফাটল ধরেছে, তাই না? চির মানে হচ্ছে ফাটল, ইংলিশটা একটাই, SLIT, স্লিট। এটাকে আমরা ইংলিশে বলি হচ্ছে স্লিট বলি, যা চির বাংলায় বলা হয়, ফাটল বলা হয় বাংলায়। তাহলে ফাটল মানে কি? প্রশস্ত জায়গা না একদম সূক্ষ্ম জায়গা? হ্যাঁ, ফাটল মানে হচ্ছে, আচ্ছা ঠিক আছে, আমরা একটু দেখতেছি, দাঁড়াও। তাহলে আমি তোমাদেরকে বললাম যে চির মানে হচ্ছে ফাটল, ফাটল মানে হচ্ছে স্লিট, স্লিট মানে, আর চির মানে হবে মানে একদম সরু সূক্ষ্ম একটা জায়গা। কেমন হইতে পারে তুমি একটু দেখো। আমাদের বায়োলজি ল্যাবে আমরা আমাদের বায়োলজি ল্যাবে আমরা এরকম মনে করো কিছু কাচের স্লাইড ব্যবহার করি, কাচের স্লাইড। এবং এখানে আমি একটা দাগ দিলাম, যেই জায়গাটাতে দাগ দিলাম ওই জায়গাটা অস্বচ্ছ হয়ে গেল। কাচের স্লাইডের যেখানে আমি দাগ দিচ্ছি ওই জায়গাটা অস্বচ্ছ হয়ে গেল। তার পাশে আরেকটা দাগ দিলাম, তার পাশে আরেকটা দাগ দিলাম, তার পাশে আরেকটা দাগ দিলাম, তার পাশে আরেকটা দাগ দিলাম। যেই জায়গাটাতে দাগ দিচ্ছি আমি তোমাদের কাছে বলতে চাই ওই জায়গাটা অস্বচ্ছ হয়ে গেল, কিন্তু দুই দাগের মাঝখানের যে পথটুকু, দুই দাগের মাঝখানের যে জায়গাটুকু, ওই জায়গাটুকু কিন্তু স্বচ্ছ, ওই জায়গাটুকু কিন্তু স্বচ্ছ। কিন্তু আমি তোমাদের কাছে বলতে চাই নর্মালি এরকম এরকম কাচের স্লাইডে আমরা প্রতি সেন্টিমিটারে 6000 দাগ টানতে পারি। আমরা একটু কথাগুলো শুনি, কমেন্টস আমরা পরে করি বাজান। আমি তোমাদের কাছে বললাম এটা হচ্ছে আমাদের একটা কাচের স্লাইড, যেটা আমরা বায়োলজি ল্যাবে ব্যবহার করি। এক, সেই কাচের স্লাইড আমি দাগ দিলাম, দাগ দেওয়ার জায়গাটুকু হয়ে গেল অস্বচ্ছ। তার পাশে আরেকটা দাগ দিলাম, ওই জায়গাটুকু অস্বচ্ছ। দুই দাগের মাঝখানের যে পথটুকু, ওই জায়গাটুকু হচ্ছে স্বচ্ছ। কিন্তু তোমাকে আবার এটাও মনে রাখতে হবে, এরকম হয় আমরা প্রতি সেন্টিমিটারে 6000, 7000, 10,000 পর্যন্ত দাগ টানতে পারি।
তুমি বাজান বাসায় বসিয়া বসে একটু কল্পনা করো তো, প্রতি সেন্টিমিটারে 10,000 দাগ, প্রতি সেন্টিমিটারে 6,000 দাগ, প্রতি সেন্টিমিটারে 7,000 দাগ, তখন দুই দাগের মাঝখানে জায়গাটুকু কি থাকবে? তারপরও থাকবে, তারপরও থাকবে। তাহলে ওই যে দুই দাগের মাঝখানে জায়গাটুকু যে স্বচ্ছ, দাগ মানে অস্বচ্ছ, দুই দাগের মাঝখানে জায়গাটুকু স্বচ্ছ, ওই স্বচ্ছ জায়গাটুকু হচ্ছে আমাদের একটা চির। স্বচ্ছ জায়গাটুকু হচ্ছে আমাদের একটা কি বলতো? চির। কেমন হবে দেখো তো, আমরা এই এই জায়গাগুলো মুছে ফেললাম, এখন এই ব্যাপারগুলা সব মুছে ফেললাম। তোমরা আমাকে একটু ঝটপট বলো তো, এই একটা দাগ দেখতে পাইলাম, তার পাশে আরেকটা দাগ দেখতে পাইলাম, দুই দাগের মাঝখানের জায়গাটুকু স্বচ্ছ। বিশ্বাস করবা কিনা আমি জানি না, আলো দুই দাগের মাঝখান দিয়া ফুরুত করে চলে যেতে পারবে। যেহেতু তারপরও বলি প্রতি সেন্টিমিটারে 6,000, 7,000, ইভেন 10,000 পর্যন্ত দাগ থাকতে পারে। এই যে দুই দাগের মাঝখানে স্বচ্ছ জায়গাটুকু, এটা কি বলা হয়? একটা কি বলতো? চির। এবং তোমরা বলো তো, এটাকে ধরতে পারে তার প্রস্থ। দেখো একটু খেয়াল করে, এটাকে ধরতে পারে আমি তার প্রস্থ, আর এটাকে আমি ধরতে পারি তার দৈর্ঘ্য। তাহলে দৈর্ঘ্যের তুলনায় প্রস্থ কি মেলা বড় না মেলা ছোট? মেলা ছোট। তাহলে এটাকে আমরা আলো নির্গমন পথ, এটাকে আমরা বলবো হচ্ছে চির। কথাটা তোমরা অনেকে কমেন্টস দেওয়াতে ব্যস্ত ছিল, অনেকে শুনছো কিনা আমি জানি না, আমি আরেকবার বলার চেষ্টা করি। আমাদের কাছে একটা বায়োলজি ল্যাবে ব্যবহার করা একটা স্লাইড আছে, কাচের স্লাইড। ওখানে একটা দাগ দিলাম, দাগ দেওয়া মানে বুঝতে হবে ওই জায়গাটা অস্বচ্ছ হয়ে গেল। তার পাশে আরেকটা দাগ দিলাম, ওই জায়গাটাও অস্বচ্ছ হয়ে গেল। এমন দাগ থাকতে পারে প্রতি সেন্টিমিটারে 6,000, 7,000, 8,000, 10,000 পর্যন্ত। তুমি কল্পনা করো বাসায় বসে বসে প্রতি সেন্টিমিটারে 10,000 দাগ, প্রতি সেন্টিমিটারে 6,000 দাগ, তাহলে দুই দাগের মাঝখানে দূরত্ব কেমন হইতে পারে তুমি একটু চিন্তা করো। তারপরও বলি দুই দাগের মাঝখানে যে জায়গাটুকু থাকবে, ওই জায়গাটুকু কিন্তু স্বচ্ছ হবে। অবশ্যই আলো ওই জায়গার মাঝখান দিয়ে ফ্লুট করে চলে যেতে পারবে। তাহলে ওই স্বচ্ছ জায়গাটুকুকে বলা হয় চির। স্বচ্ছ জায়গাটুকুকে বলা হয় চির। এবং এখানে দেখো, এটা তার প্রস্থ, এটা তার দৈর্ঘ্য। দৈর্ঘ্যের তুলনায় প্রস্থ ছোট না, মেলা ছোট। তাহলে এটা কি আমরা বলি হচ্ছে চির। এবার সবাই খাতার মধ্যে লেখো, সবাই খাতার মধ্যে চিরের সংজ্ঞা লেখো। দৈর্ঘ্যের তুলনায় অতি ক্ষুদ্র প্রস্থ বিশিষ্ট, দৈর্ঘ্যের তুলনায় অতি ক্ষুদ্র প্রস্থ বিশিষ্ট আলোর নির্গমন পথকে চির বলে। দৈর্ঘ্যের তুলনায় অতি ক্ষুদ্র প্রস্থ বিশিষ্ট আলোর নির্গমন পথকে চির বলে। দৈর্ঘ্যের তুলনায় অতি ক্ষুদ্র প্রস্থ বিশিষ্ট আলোর নির্গমন পথকে চির বলে। দৈর্ঘ্যের তুলনায় অতি ক্ষুদ্র প্রস্থ বিশিষ্ট আলোর নির্গমন পথকে চির বলে, আমরা মনে হয় লিখতে পারছি। তার মানে চির মানে বুঝতে পারলাম, দৈর্ঘ্যের তুলনায় অতি ক্ষুদ্র প্রস্থ বিশিষ্ট আলোর নির্গমন পথকে কি বলে? ঝটপট বলো তো, চির বলে। এরপর লেখো, সুসংগত উৎস কাকে বলে? তারপরের প্রশ্ন, সুসংগত উৎস কাকে বলে? দৌড়াও। সুসংগত উৎস কাকে বলে একটু লেখার চেষ্টা করো, তাড়াতাড়ি তাড়াতাড়ি, অবশ্যই তাড়াতাড়ি লিখবা বাজান। হ্যাঁ, আমরা যাবো, একটু ওয়েট করো, অসুবিধা নাই। তাসমিয়া, আমাকে একটু পরে দিতে, আমরা একটু পড়াই বাজান, একটু তাড়াতাড়ি কর, এই চ্যাপ্টারটা তাড়াতাড়ি শেষ হবে ইনশাল্লাহ, আশা করা যায়। লেখো, দুটি উৎস হতে, আমরা সুসংগত উৎস কাকে বলে অ্যান্সারটা দিচ্ছি। দুটি উৎস হতে সমদশা সম্পন্ন, তাড়াতাড়ি করে বাজান। দুটি উৎস হতে সমদশা সম্পন্ন বা, হাতের লেখাটা দ্রুত হবে, দুটি উৎস হতে সমদশা সম্পন্ন বা কোনো নির্দিষ্ট দশা পার্থক্যের, দুটি উৎস হতে সমদশা সম্পন্ন বা কোনো নির্দিষ্ট দশা পার্থক্যের একই তরঙ্গ দৈর্ঘ্যের আলো নিঃসৃত হলে
একই তরঙ্গ দৈর্ঘ্যের আলো নিঃসৃত হলে তাকে সুসংগত উৎস বলে। অনেকে লিখতে পারতেছে না, আল্লাহ জানে কি লিখতেছে, আল্লাহ জানে। আবার বলি, দুটি উৎস হতে এক নির্দিষ্ট, আবার বলি, দুটি উৎস হতে সমদশা সম্পন্ন বা কোনো নির্দিষ্ট দশা পার্থক্যের একই তরঙ্গ দৈর্ঘ্যের স্যার আলো স্বচ্ছ সমাদ্র ভেদ করে যাওয়ার সময় তো এক তরঙ্গ সকল স্থান ভেদ করে যাবার কথা, কিন্তু চির কেন রেখে যা? আচ্ছা, এই আব্দুর রহমান আইডি থেকে বলতেছো এটা কিন্তু চির কিন্তু রেখে যান, এটা চির হচ্ছে আমাদের বানানো, এটা আলোর বানানো না বা যান, এটা আমাদের বানানো, আমরা নিজেরা চির বানাই বানাই। ঠিক আছে? আচ্ছা, এবার তোমরা একটু ঠান্ডা মস্তিষ্কে আবার একটু বলো তো, আমি কমেন্টসে জ্বালা আজকে লেখাপড়া করতে পারতেছি না। দুটি উৎস হতে সমদশা সম্পন্ন বা কোনো নির্দিষ্ট দশা পার্থক্যের একই তরঙ্গ দৈর্ঘ্যের হুম একই তরঙ্গ দৈর্ঘ্যের আলো নিঃসৃত হলে তাকে সুসংগত উৎস বলে। সমদশা সম্পন্ন বা নির্দিষ্ট দশা পার্থক্যের একই তরঙ্গ দৈর্ঘ্যের আলো নিঃসৃত হলে তাকে কি বলে? ঝটপট বলো তো। সুসংগত উৎস হলো, তার মানে সুসংগত উৎস হবে কখন বুঝবো আমরা? দুইটা উৎসকে কখন আমরা সুসংগত উৎস বলবো বলি? যদি ওই দুইটা উৎস হতে সমদশা সম্পন্ন আলো বের হয় বা নির্দিষ্ট দশা পার্থক্যের আলো বের হয়, একই তরঙ্গ দৈর্ঘ্যের আলো বের হয়, তবেই ওই দুইটা উৎসকে আমরা বলবো হচ্ছে সুসংগত উৎস। কথাটা মনে হয় বুঝতে পারলাম। আমি আবার বলি, দুইটা উৎস হতে যদি একই তরঙ্গ দৈর্ঘ্যের সমদশা সম্পন্ন বা নির্দিষ্ট দশা পার্থক্যের আলো নিঃসৃত হয়, তবেই তাকে আমরা বলবো হচ্ছে কি উৎস বলতো? সুসংগত উৎস। ইয়াস। এবার আসো তার পরের প্রশ্ন। আচ্ছা ঠিক আছে, দিব। এরপর লেখো, আলোর ব্যতিচার কাকে বলে? দৌড়াও, আলোর ব্যতিচার কাকে বলে? আলোর ব্যতিচার কাকে বলে? লিখতে পারতেছি মনে হয়। ইংলিশে আমরা এটাকে বলি হচ্ছে ইন্টারফারেন্স অফ লাইট, আর সুসংগত উৎসকে আমরা ইংলিশে বলি হচ্ছে কোহেরেন্ট সোর্স। কোহেরেন্ট সোর্স আর ব্যতিচার মানে তার ইংলিশটা হলো ইন্টারফারেন্স। হ্যাঁ, আচ্ছা, ব্যতিচার কাকে বলে লিখতে পারছি সবাই আমরা? লেখো, ব্যতিচার কাকে বলে লেখো তো একটু। আলোর ব্যতিচার কাকে বলে, তারপর একসাথে লিখবা আলোর ব্যতিচার কত প্রকার ও কি কি। আলোর ব্যতিচার কত প্রকার ও কি কি, তারপর একসাথে লিখবা আলোর ব্যতিচার কত প্রকার ও কি কি, তারপর একসাথে লিখবা আলোর ব্যতিচারের শর্ত কয়টি, শর্ত লিখো। আলোর ব্যতিচারের কয়েকটি শর্ত লিখো। কি বললাম বলতো? প্রথমে বললাম আলোর ব্যতিচার কাকে বলে, তারপরে বললাম আলোর ব্যতিচার কত প্রকার ও কি কি, তারপরের অংশে বললাম আলোর ব্যতিচারের শর্ত কয়টি শর্ত লিখো। লেখো সবাই, ব্যতিচারের সংজ্ঞা লিখবা, তাড়াতাড়ি করো। আমাদের আজকে এই চ্যাপ্টারে একটা ভালো অংশ পড়াবো আমরা, তাড়াতাড়ি করো। লেখো, দুটি সুসংগত উৎস হতে নিঃসৃত, দুটি সুসংগত উৎস হতে নিঃসৃত আলোক তরঙ্গের, দুটি সুসংগত উৎস হতে নিঃসৃত আলোক তরঙ্গের পরস্পর উপরিপাতনের ফলে কোনো বিন্দুর আলোর তীব্রতা বৃদ্ধি পায়, আবার কোনো বিন্দুর আলোর তীব্রতা হ্রাস পায়। আবার বলি, দুটি সুসংগত উৎস হতে নিঃসৃত দুটি আলোক তরঙ্গের পরস্পর উপরিপাতনের ফলে
কোনো বিন্দুর আলোক তীব্রতা বৃদ্ধি পায়, আবার কোনো বিন্দুর আলোক তীব্রতা হ্রাস পায়। কোনো বিন্দুর আলোক তীব্রতা বৃদ্ধি পায়, আবার কোনো বিন্দুর আলোক তীব্রতা কি পায়? ঝটপট বলতো, হ্রাস পায়। এর ফলে কোনো তলে, একটু তাড়াতাড়ি করবা যান, এর ফলে কোনো তলে পর্যায়ক্রমে উজ্জ্বল, লেখো, উজ্জ্বল, পর্যায়ক্রমে উজ্জ্বল এবং অন্ধকার অঞ্চলের সৃষ্টি হয়। এর ফলে কোনো তলে পর্যায়ক্রমে উজ্জ্বল এবং অন্ধকার অঞ্চলের সৃষ্টি হয়। একেই আলোর ব্যতিচার বলে। দুটি সুসংগত উৎস হতে নিঃসৃত আলোক তরঙ্গের পরস্পর উপরিপাতনের ফলে কোনো বিন্দুর আলোর তীব্রতা বৃদ্ধি পায়, আবার কোনো বিন্দুর আলোর তীব্রতা হ্রাস পায়। এর ফলে কোনো তলে পর্যায়ক্রমে উজ্জ্বল বা এবং অন্ধকার অঞ্চল সৃষ্টি হয়। এই ঘটনাকেই আলোর ব্যতিচার বলে। আর ব্যতিচার হলো দুই প্রকার, ইন্টারফারেন্স অফ লাইট দুই প্রকার। এক, গঠনমূলক ব্যতিচার। দুই, ধ্বংসাত্মক ব্যতিচার। একটা ব্যতিচারকে আমরা বলি হচ্ছে গঠনমূলক, আরেকটা ব্যতিচারকে আমরা বলি হচ্ছে ধ্বংসাত্মক ব্যতিচার। গঠনমূলক ব্যতিচার মানে বুঝতেই পারতেছো উজ্জ্বল, আর ধ্বংসাত্মক ব্যতিচার মানে বুঝতেই পারতেছো অন্ধকার। এবং গঠনমূলক ব্যতিচারটা হবে কখন, আর ধ্বংসাত্মক ব্যতিচারটাই হবে কখন? গঠনমূলক ব্যতিচার হবে যদি তারা দুইটা আলোক তরঙ্গ পরস্পর সমদশা মিলিত হয়। আর ধ্বংসাত্মক ব্যতিচার হবে কখন? যদি দুইটা আলোক তরঙ্গ পরস্পর বিপরীত দশা মিলিত হয়। এবার তুমি অবশ্যই খাতার চিপা লিখবা, এগুলো না লিখলে হবে না বাজার, হবে না। কি লিখবা বলো চিপায়? যদি দশা পার্থক্য 0 হয়, দশা পার্থক্য 2 পাই হয়, দশা পার্থক্য 4 পাই হয়, দশা পার্থক্য 6 পাই হয়, ডট ডট, দশা পার্থক্য 2n পাই হয়, 2n পাই, যেখানে n ইকুয়াল টু কত? n ইকুয়াল টু 0 1 2 3 ডট ডট এরকম যাবে। তাহলে আমরা পাবো হচ্ছে কি ব্যতিচার বলতো? গঠনমূলক। এগুলো একটু খাতার চিপায় তুমি একটু লিখবা। আবারও বলি, দশা পার্থক্য যদি 0 হয়, 2 পাই হয়, 4 পাই হয়, 3 পাই হয়, 2n পাই হয়, যেখানে n এর মানটা হচ্ছে 0 1 2 3, তাহলে আমরা পাবো হচ্ছে গঠনমূলক ব্যতিচার। তার মানে মাই ডিয়ার স্টুডেন্টস, আমি তোমাদের কাছে বলতে চাই, দুইটা আলোক তরঙ্গের দশা পার্থক্য যদি এরকম হয়, তাহলে আমরা বলবো তারা সমদশা। আর সমদশা মানে তৈরি হবে কি? গঠনমূলক। দশা পার্থক্য 0 সমদশা, দশা পার্থক্য 2 পাই সমদশা, দশা পার্থক্য 4 পাই সমদশা, দশা পার্থক্য 6 পাই সমদশা। বুঝতে পারছি আমরা? এবং ধ্বংসাত্মক হলে কি হবে দেখো, যদি দশা পার্থক্য পাই হয়, দশা পার্থক্য 3 পাই হয়, দশা পার্থক্য যদি বলতো কি বলতো 5 পাই হয়, যদি 7 পাই হয়, ডট 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 আমরা বলতে পারি 2n প্লাস 1 পাই বাই 2 হয়, 2n প্লাস 1 পাই বাই 2 হয়, মানে n এর মানটা হচ্ছে কত বলতো? না, 2n প্লাস পাই বাই 2 না বাবা রে, পাই 3 পাই। তাহলে এটাকে বেজোর বানাইতে হবে। কি হবে বলতো? পাই 3 পাই 5 পাই, এটাকে বেজোর বানাও। 2n প্লাস 1 পাই, আরে 2n প্লাস 1 পাই হয়, 2n প্লাস 1 পাই হয়, যেখানে n ইকুয়াল টু হচ্ছে 0 1 2 3। তাহলে দশা পার্থক্য যদি আমরা এরকম পাই, তাহলে তোমরা আমাকে একটু ঝটপট বলো তো, আমরা বলবো হচ্ছে কি ব্যতিচার বলো তো? ধ্বংসাত্মক ব্যতিচার। তার মানে দশা পার্থক্য পাই মানে বিপরীত দশা, দশা পার্থক্য 3 পাই মানে বিপরীত দশা, 5 পাই মানে বিপরীত দশা, 7 পাই মানে বিপরীত দশা, এরকম করে করে যাব আমরা। 2n প্লাস 1 জমিনি, ঠিক আছে? দেখি তো তোমাদের মধ্যে কথাটা আমাকে কে বলতে পারে, আমি দেখতে চাচ্ছি এখানে। S1P একটা আলোক তরঙ্গ,
S2P একটা আলোক তরঙ্গ, তারা P বিন্দুতে মিলিত হইল। S1P একটা আলোক তরঙ্গ, S2P একটা আলোক তরঙ্গ, তারা P বিন্দুতে মিলিত হইল। এবং তোমরা আমাকে একটু ঝটপট বলো তো, এদের মধ্যকার দশা পার্থক্য পাওয়া গেল। এই দুইটা আলোক তরঙ্গের P বিন্দুতে দশা পার্থক্য পাওয়া গেল 18 পাই। তাহলে ঝটপট বলবা, এই দুইটা আলোক তরঙ্গের P বিন্দুতে দশা পার্থক্য পাওয়া গেল 18 পাই। তাহলে ঠাস করে আমাকে বলে ফেলাও। তোমাকেই তো কথা বলতে হবে। কে বলবে কথা এখানে? বলো, P বিন্দুতে উজ্জ্বল হবে না অন্ধকার হবে? উজ্জ্বল মানে গঠনমূলক, মাই ডিয়ার স্টুডেন্টস। উজ্জ্বল মানে গঠনমূলক, অন্ধকার মানে হচ্ছে ধ্বংসাত্মক। বলো তো, P বিন্দুতে দুইটা তরঙ্গ গিয়া মিলছে, P বিন্দুতে দুইটা তরঙ্গ গিয়া মিলল। তাহলে তুমি আমাকে বলো তো, তাহলে ঝটপট বলতে হবে এটা কি হবে? গঠনমূলক হবে। কারণ দশা পার্থক্য হলো পায়ের জোর গুণিতক। দশা পার্থক্য হলো পায়ের জোর গুণিতক। আর গঠনমূলক মানে হচ্ছে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, আই মিন উজ্জ্বল, আই মিন ব্রাইট তৈরি হবে। গুড, ব্রাইট তৈরি হবে। আবার যদি দশা পার্থক্য এমন হয়, দেখো তো কি বলবো আমরা? দশা পার্থক্য পাওয়া গেল 23 পাই। পি বিন্দুতে দুইটা আলোক তরঙ্গ একসাথে উপরিপাতিত হইল এবং এদের মধ্যকার দশা পার্থক্য পাওয়া গেল 23 পাই। তাহলে তোমরা আমাকে বলো তো, 23 পাই মানে কি? 23 পাই মানে হলো ধ্বংসাত্মক না গঠনমূলক, উজ্জ্বল না অন্ধকার, ব্রাইট না ডার্ক? অবশ্যই 23 পাই। 23 পাইয়ের সাথে কার সাথে মিলে? টুয়াইস এন প্লাস 1 এর সাথে মিলে। তার মানে এটা হবে ধ্বংসাত্মক। আর ধ্বংসাত্মক মানে হচ্ছে অন্ধকার, ধ্বংসাত্মক মানে হচ্ছে ডার্ক, মাই ডিয়ার স্টুডেন্টস। আর গঠনমূলক মানে হচ্ছে উজ্জ্বল, গঠনমূলক মানে হচ্ছে ব্রাইট। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, ওকে, বুঝতে পারছি আমরা তাহলে। এবার একটু তাড়াতাড়ি করে লেখো তো, ব্যতিচার সৃষ্টির শর্ত। হ্যাঁ, তাড়াতাড়ি এই শর্তটা দিয়ে কিন্তু পরীক্ষায় এমসিকিউ আসে। ব্যতিচার সৃষ্টির শর্ত তাড়াতাড়ি করবা যান। এক নম্বর শর্ত হলো উৎস দুইটি সুসংগত হইতে হবে। ব্যতিচার সৃষ্টির শর্ত লেখে খাতার মধ্যে কলন্ডেজ দিবা। এক নাম্বার শর্ত হলো উৎস দুইটি হইতে হবে সুসংগত। তাড়াতাড়ি করে বাজান, দেরি করিস না। এবং তারা লেখো, উৎস দুইটি থেকে নিঃসৃত আলোর বিস্তার এবং তরঙ্গ দৈর্ঘ্য সমান হতে হবে। এক নাম্বার হলো উৎস দুইটি হইতে হবে সুসংগত উৎস। দুই নাম্বারটা হলো উৎস দুইটি হতে নিঃসৃত তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য এবং বিস্তার সমান হইতে হবে। দুই নম্বরটা লিখতে পারছি, বিস্তার এবং তরঙ্গ দৈর্ঘ্য সমান হইতে হবে। আর তিন নম্বরটা হলো উৎস দুটি খুব কাছাকাছি অবস্থিত হতে হবে। উৎস দুটি খুব কাছাকাছি অবস্থিত হতে হবে। চার নাম্বার বৈশিষ্ট্য শর্ত হলো উৎস দুটিকে অবশ্যই সূক্ষ্ম হতে হবে। তাহলে কি বললাম? উৎস দুটি হইতে হবে সুসংগত উৎস, মানে কোহেরেন্ট সোর্স। উৎস দুটি হতে নিঃসৃত আলোক তরঙ্গের বিস্তার এবং তরঙ্গ দৈর্ঘ্য সমান হইতে হবে। উৎস দুটি হবে অতি নিকটে অবস্থিত। আর চার নাম্বার শর্ত হলো উৎস দুটিকে অবশ্যই সূক্ষ্ম হইতে হবে। এই চারটা শর্ত দিয়ে পরীক্ষায় কিন্তু এমসিকিউ আসবে যে আলোর ব্যতিচারের শর্ত নিচের কোনটি নয়। কি কি শর্ত শিখলাম বাজান? আমার লেখার সাথে সাথে মুখস্থ হয়ে গেল। উৎস দুটি সুসংগত হইতে হবে, উৎস হতে নিঃসৃত আলোক তরঙ্গ পরস্পর আলোক তরঙ্গের বিস্তার এবং তরঙ্গ দৈর্ঘ্য সমান হইতে হবে, উৎস দুইটা অবশ্যই নিকটে অবস্থিত হইতে হবে। এবং তোমরা আমাকে বলো তো, সুসংগত আমি বলতেছি বাজান দ্বারা, এতক্ষণ কোথায় ছিলাম মিম আমি? আর উৎস দুইটা অতি সূক্ষ্ম হইতে হবে। সুসংগত মানে হচ্ছে
দুইটা উৎস থেকে দুইটা উৎস থেকে একই তরঙ্গ দৈর্ঘ্যের সমান দশা পার্থক্য বা নির্দিষ্ট দশা পার্থক্যের আলোক তরঙ্গ নিঃসৃত হলে ওই দুটো উৎসকে একসাথে আমরা বলবো সুসংগত উৎস মিম। 4 নম্বরটা আবার বলি, উৎস দুইটা হইতে হবে সূক্ষ্ম। সূক্ষ্ম মানে চির মতো হতে হবে, চির। জিম একটু খেয়াল করো, আমরা একটু আগে পড়লাম না, দৈর্ঘ্যের তুলনায় অতি ক্ষুদ্র প্রস্থ বিশিষ্ট আলোর নির্গমন পথকে চির বলে, ফাটল বলে। চির মানে কি অনেক প্রশস্ত জায়গা নাকি একদম সরু জায়গা, সূক্ষ্ম জায়গা? তার মানে অনেকটা চির হইতে হবে। উৎস দুটাকে হইতে হবে দুইটা চিরের মতো। উৎস দুইটাকে হইতে হবে দুইটা চিরের মতো, চির। বাইজে জিম, আমরা মনে হয় বুঝতে পারছি। আচ্ছা, এইবার তোমরা আমাকে ঠাস করে বলে দাও, এই চ্যাপ্টারের একটা গুরুত্বপূর্ণ পড়া এখন আমরা পড়তে যাচ্ছি। লেখো সবাই, এই চ্যাপ্টার, এই পড়াটা নিয়ে আগামীকালও আমাদের যাবে। এবং তোমাকে আমরা এমনভাবে শেখানোর চেষ্টা করব, আমি পড়ানোর পর তুমি দয়া করে তোমার বইটা খুলবা, সে তপনের বই হোক, ইসাকের বই হোক, যে বইটি হোক না কেন, একটু খুলবা, দেখবা যে যে একটু কেমন জানি লাগতেছে, কেমন জানি লাগতেছে, দেখবা প্লিজ। ইয়ং এর আজকের দিনের মেইন প্রশ্ন এটা। এতক্ষণ আমরা আশেপাশ দিয়ে ঘুরছি, মেইন জায়গায় যাইতেই পারিনি এখনো। ইয়ং এর দ্বিচির পরীক্ষাটি বর্ণনা করো। ইয়ং এর দ্বিচির পরীক্ষা বর্ণনা করো। এবং ইয়ং এর, হ্যাঁ, বাইজেদ শেষের চির হতে নিশ্চিত হতে হবে, চির। ইয়ং এর দ্বিচির পরীক্ষা বর্ণনা করো এবং এবং উজ্জ্বল ও অন্ধকার ডোরা উদ্ভবের, ডোরা মানে অঞ্চল, উজ্জ্বল অঞ্চল, অন্ধকার অঞ্চল, উজ্জ্বল ও অন্ধকার ডোরা উদ্ভবের শর্ত সমূহ প্রতিপাদন করো। উজ্জ্বল ও অন্ধকার ডোরা উদ্ভবের শর্ত সমূহ প্রতিপাদন করো। আমরা মনে হয় লিখতে পারছি। উজ্জ্বল ও অন্ধকার ডোরা উদ্ভবের শর্ত সমূহ, না, নাই। রাহান ইসলাম নাই। আচ্ছা, উজ্জ্বল এবং অন্ধকার ডোরা উদ্ভবের শর্ত সমূহ প্রতিপাদন করো। তার আগে তুমি খাতার চিপা একটু লিখে রাখো, এটা দিয়ে পরীক্ষা এমসিকিউ হয়। এমসিকিউটা কি হয় বলি, বলে ইয়ং এর দ্বিচির পরীক্ষার মাধ্যমে আলোর কোন ধর্মকে ব্যাখ্যা করা হয়? প্রতিফলন, ব্যতিচার, অপবর্তন, সমবর্তন, নিচের কোনটা? এজন্য তুমি খাতার চিপায় আগে লিখে রাখো, ইয়ং এর দ্বিচির পরীক্ষার মাধ্যমে আলোর ব্যতিচার ধর্মকে ব্যাখ্যা করা হয়। ব্যতিচারটা আমি বলি অর্থে একটু মনোযোগ দিয়ে শুনতে বাজান। দুইটা চির হতে দুইটা আলোক তরঙ্গ বের হইল। আচ্ছা, এবং ওই দুইটা আলোক তরঙ্গ পর্দার কোন একটা বিন্দুতে, ডোরা, হ্যাঁ, পর্দার কোন একটা বিন্দুতে একটা আর একটার উপর উপরিপাতিত হইল। যদি তারা সমদশে উপরিপাতিত হয় তবে আমরা পাবো ওখানে উজ্জ্বল, ব্রাইট। আর যদি তারা বিপরীত দশে উপরিপাতিত হয় তাহলে আমরা পাবো হচ্ছে অন্ধকার, ডার্ক। আমি ছবিকে দেখাবো, আমি তো যাব, আমি যাচ্ছি না এখন, আমি ছবিকে দেখাবো, তুমি ছবি দেখলেই বুঝতে পারবা, আহা ওখানে উজ্জ্বল হচ্ছে, আহা ওখানে অন্ধকার হবে। বুঝতে পারছো? তাহলে তুমি কি চিপার কথাটা লিখতে পারছো বাজার, যে ইয়ং এর দ্বিচির পরীক্ষার মাধ্যমে আমরা আলোর ব্যতিচার ধর্মকে ব্যাখ্যা করি। ঠিক আছে, এবার তাহলে ছবি আঁকা শুরু হয়ে যাক বাজান, দেখো তো একটু। আচ্ছা, এই যে মাঝখানে গ্যাপটুকু দেখতে পাচ্ছি, ধরো এইটা একটা চির, এইটাকে চির বলো না কিন্তু সাবধান, এইটা চির না, এইটা চির না, এইটাও চির না, বা তার মাঝখানে যে জায়গাটুকু, এইটা হচ্ছে একটা চির। ওকে, ঠিক চির বরাবর আমাদের একটা আলোক উৎস আছে, সোর্স আছে, লাইট সোর্স, মোমবাতি আছে, জোনাকি পোকা আছে, এখান থেকে আলো বাইর হইতেছে। এবং তোমরা হাইগেন্সের নীতির মাধ্যমে শিখছো না, আলো তরঙ্গ মুখ তৈরি করিয়া করিয়া, চিপার কথাটা আবার বলতে হবে আইরিন,
একটু খেয়াল করো তো, চিপা লিখবা ইয়ং এর চির পরীক্ষার মাধ্যমে আমরা আলোর ব্যতিচার ধর্ম ব্যাখ্যা করতে পারি। আলোর ব্যতিচার ধর্ম ব্যাখ্যা করতে পারি। এবার তোমরা আমাকে একটু ঝটপট বলো তো, এখান থেকে আলোর তরঙ্গমুখ সৃষ্টি করে করে সামনে গেল, তুমি কি দেখতে পাচ্ছ তরঙ্গমুখের একটা অংশ চিরের মধ্যে পড়ছে? আমাকে একটু বুঝতে হবে, এখানে কিন্তু বোঝার অনেক বিষয় আছে। কিন্তু তরঙ্গমুখের একটা অংশ চিরে পড়লো, হাইগেন্স কি বলছে, কোন একটা তরঙ্গমুখের প্রতিটা বিন্দু এক একটা অনুতরঙ্গ বা এক একটা গৌণ তরঙ্গে আচরণ করে, বলে নাই গতকাল? তাহলে তরঙ্গমুখের একটা অংশ চিরের মধ্যে পড়লো। চির মানে কি প্রশস্ত জায়গা নাকি সূক্ষ্ম জায়গা, সরু জায়গা? এই চিরের মধ্যে পড়লো। তাহলে আমি তোমাকে বলতে চাই, তুমি মানবা কি মানবা কিনা তোমার ব্যাপার। এই যে চির, এটা একটা আলোক উৎসের মতো কাজ করবে, কারণ এই চির একটা তরঙ্গমুখের বিন্দু। চিরটা হলো তরঙ্গমুখের একটা বিন্দু। তাহলে তরঙ্গমুখের প্রতিটা বিন্দু এক একটা কি তরঙ্গানে আচরণ করে? অনুতরঙ্গ বা গৌণ তরঙ্গনে আচরণ করে। তাহলে আমি তোমাদের কাছে কি বলতে পারি, যে এই যে চির, এটা এখন একটা আলোক উৎসের মতো কাজ করবে, আলোক উৎসের মতো কাজ করবে। এবার তার সামনে আছে হলো দুইটা চির, একটু খেয়াল করে দেখবা। তার সামনে আছে হলো দুইটা চির, দেখতে পাচ্ছ? ধরো একটা চির হলো S1, ধরো আরেকটা চির হলো S2, এবং এখান থেকে তরঙ্গমুখ সৃষ্টি করে করে, একটু খেয়াল করে দেখো তো, এখান থেকে এখান থেকে এখান থেকে লাস্টে গিয়া দেখো, লাস্টে যে চিরটা দেখতে তরঙ্গমুখটা দেখতে পাইলাম, লাস্টের তরঙ্গমুখের এই বিন্দুটা এই চিরে পড়ছে, S1 এ পড়ছে। এটা পড়ছে হলো S1 এ, আর এইটা পড়ছে হলো S2 তে। এগুলা বুঝতে না পারলে নিজের গালে দুইটা দাও, 3 নাম্বারটা আমি আইসা দিব না। বলতো এই S1 এখন একটা আলোক উৎসের মতো কাজ করবে, S2 এখন একটা আলোক উৎসের মতো কাজ করবে। এই কথা কি আমার কথা না, এই কথা গতকাল বুঝাইছি আমরা, হাইগেন্সের কথা। হাইগেন্স কি বলেছে? আলোক মুখের, তরঙ্গ মুখের প্রতিটা বিন্দু এক একটা অনুতরঙ্গ বা গৌণ তরঙ্গে নে আচরণ করে। তাহলে বাজান, S1 will behave as a secondary source, S2 also behave as a secondary source। এখান থেকে আলো বেরোবে, এখান থেকে আলো বেরোবে, সমানে আলো বাড়িতেছে। এবং এখানে আমাদের একটা পর্দা রাখা আছে। পর্দা মানে বেহা হইল কেন? এখানে একটা কি রাখা আছে বলতো? একটা পর্দা রাখা আছে। তাও বেহা হয়েছে, থাক, ঢুক, অসুবিধা নাই। তাহলে S1 একটা আলোক উৎস, S2 একটা আলোক উৎস। ইয়াস বাজান, কারণ কেমনে তার আলোক উৎস হলো স্যার? এখানে তো মোমবাতি নাই, ধোঁয়া দিয়ে মাথা ফাটা ফেলবো। S1 এর মধ্যে কি তরঙ্গমুখের একটা বিন্দু পড়ছে না? S2 এর মধ্যে কি তরঙ্গমুখের একটা বিন্দু পড়ছে না? তাহলে এই বিন্দুটা এক একটা তরঙ্গ, একটা তরঙ্গ উৎস না? গৌণ তরঙ্গ না? অনুতরঙ্গ না? তাহলে S1 একটা সেকেন্ডারি ওয়েভ, S2 হবে একটা সেকেন্ডারি ওয়েভ। এখান থেকে এখন সমানে আলো বের হবে, লাখে লাখে আলো বের হবে, লাখে লাখে আলো বের হবে। কেমন দেখো, একটা আলো, একটা এই আলো S1 থেকে একটা আলো এখানে গেল, একটা আলো এখানে গেল, খেয়াল করে দেখো, এবং তারা পরস্পর ও বিন্দুতে মিলিত হইল। আমি বলেছি আমাকে আজকে সুন্দর মতো বোঝাতে দিতে হবে। S1 থেকে একটা আলোক তরঙ্গ ও বিন্দুতে পর্দায় পড়লো, S2 হতে আরেকটা আলোক তরঙ্গ ও বিন্দুতে পর্দায় পড়লো। তোমাকে আমি বলতে পারি S1 ওর পথ, S2 ও পথ সমান। তার মানে এই দুইটা তরঙ্গ একই পথ অতিক্রম করে, এই দুইটা তরঙ্গ একই পথ অতিক্রম করে ও বিন্দুতে মিলিত হয়েছে। আর একই পথ মানে তাদের মধ্যে কোনো পথের পার্থক্য নাই। একই পথ মানে তারা অবশ্যই সমদশায় মিলিত হয়েছে। তাহলে ও বিন্দুতে তৈরি হবে অন্ধকার না উজ্জ্বল? উজ্জ্বল। এবং এটা শুধুই উজ্জ্বল না, এই উজ্জ্বলটাকে আমরা বলবো হচ্ছে কেন্দ্রীয় উজ্জ্বল, কারণ এই উজ্জ্বলতার তীব্রতা হবে সবচেয়ে বেশি। কথাটা আবার শুনবা, S1 থেকে একটা আলো ও বিন্দুতে পড়লো, S2 থেকে একটা আলো ও বিন্দুতে পড়লো, এবং তোমরা আমাকে ভালো করে বুঝে শুনে বলো তো, এই দুইটা তরঙ্গ সমান পথ অতিক্রম করে ও
ও বিন্দুতে মিলিত হয়েছে, তাদের মধ্যে কোনো পথের পার্থক্য নাই। সো তাদের মধ্যে কোনো দশা পার্থক্য নাই। আর দশা পার্থক্য নাই মানে কি, তারা সমদশায়। এবং ও বিন্দুতে হবে উজ্জ্বল না অন্ধকার? উজ্জ্বল। উজ্জ্বল হলে কি শুধুই উজ্জ্বল না, ও বিন্দুটাকে আমরা বলবো হচ্ছে কেন্দ্রীয় উজ্জ্বল। উজ্জ্বলের কেন্দ্রীয় কমিটি, উজ্জ্বলের কেন্দ্রীয় কমিটি মানে কেন্দ্রীয় উজ্জ্বল বলবো। এখন তুমি কি বলতে চাচ্ছ? আমি আবার বলি, তসনুবা খেয়াল করো, S1 থেকে একটা আলো যে পথ অতিক্রম করে ও বিন্দুতে আসলো, S2 থেকে একটা আলো একই পথ অতিক্রম করে ও বিন্দুতে আসছে, মানে কি? তাহলে S1O সমান সমান হবে S2O। একই পথ অতিক্রম করে ও বিন্দুতে আসছে, তার মানে তাদের মধ্যে কোনো পথের পার্থক্য নাই। তুমি ফার্স্ট ইয়ারে 9 নাম্বার চ্যাপ্টারে পড়ো নাই? দশা পার্থক্য সমান সমান 2π/λ ইন্টু পথ পার্থক্য। তাহলে পথ পার্থক্য শূন্য। পথ পার্থক্য নাই মানে কি? পথ পার্থক্য শূন্য, তার মানে দশা পার্থক্য নাই। দশা পার্থক্য নাই মানে কোন দশা? ওরে বেটা, কোন দশা? সমদশা। আসবে, সবুর করো কাকলে আসবে, সমদশা। তার মানে ও বিন্দুতে হবে হচ্ছে উজ্জ্বল। শুধু উজ্জ্বল না, কেন্দ্রীয় উজ্জ্বল, সেন্ট্রাল ব্রাইট। সেন্ট্রাল ব্রাইট বলতে পারবো। কিন্তু আমি তোমাদের সবার উদ্দেশ্যে বলতে চাই, তোমার কি মনে হয় ও বিন্দু হতে শুধুমাত্র এই দুইটা তরঙ্গই আসবে? যেবনও না। একটা তরঙ্গ ও বিন্দু হতে গেল, আর একটা তরঙ্গ S1 হতে এখানে গেল, পি বিন্দুতে গিয়ে পড়লো, S2 হতে আরেকটা তরঙ্গ, তোমরা খেয়াল করো, তারাও পি বিন্দুতে গিয়ে মিলল, পি বিন্দুতে গিয়ে মিলল। তোমরা আমাকে একটু ঝটপট বলবা, তাহলে তোমার কাছে কি মনে হয় S1P, দেখা যাচ্ছে S1P আর S2P সমান? S1P দূরত্ব আর S2P দূরত্ব কি সমান? জীবনও না। আবারও বলতে চাই, S1P আর S2P দূরত্ব সমান না। তার মানে তারা ইকুয়াল টু না, তারা কি বলতো? নট ইকুয়াল টু। কারণ আবার বলি, শাহরিয়ার আহমেদ আপন, ও বিন্দুতে তাদের মধ্যে কোনো দশা পার্থক্য নাই, মানে সমদশা। তাহলে সমদশা মানে কি গঠনমূলক ব্যতিচার না? সমদশা মানে কি উজ্জ্বল না বাজান? বুঝতে পারছি? তাহলে S1P S2P, তাহলে S1P নট ইকুয়াল টু, S1P ইজ নট ইকুয়াল টু S2P। তার মানে পি বিন্দুতে উজ্জ্বল হইতে পারে, অন্ধকারও হইতে পারে। পি বিন্দুতে উজ্জ্বল হইতে পারে, অন্ধকার হইতে পারে, তবে উজ্জ্বল হইলে ও বিন্দুর মতো উজ্জ্বল হবে না। উজ্জ্বল হইলে ও বিন্দুর মতো উজ্জ্বল হবে না। সবচেয়ে উজ্জ্বল হবে, সবচেয়ে বেশি তীব্রতা হবে ও বিন্দুর। আর তীব্রতা বেশি মানে উজ্জ্বল। অন্ধকার মানে কি? তার তীব্রতা নাই, তীব্রতা জিরো, সেই জন্য সে অন্ধকার। কিন্তু পিতে যদি উজ্জ্বল হয়ও, সে ও বিন্দুর মতো উজ্জ্বল হবে না। কিন্তু তোমার সাথে তো কথা আমার আরো আছে, এবং ছবি দেখে তোমাকে বুঝতে হবে। আমি বলে দিই, তোমাকে একটু খেয়াল করো, তোমাকে আমার একটু দেখাইতে হবে এখানে। মনে করো আমি একবার শিখেছিলাম মনে হয়, দেখো তো এখানে দুইটা তরঙ্গ, একটা এরকম আর একটা এরকম। তুমি একটু দেখে বলো তো, তারা কি সমদশায়, সমদশায় পিতে মিলল না বিপরীত দশায় পিতে মিলল? তারা এরকম করে মিলল না, একটা এরকম আর একটা এরকম? তাহলে এটা হচ্ছে কি বলতো, একটু খেয়াল করে দেখো তো ভালো মতো। এটা আমরা আগেও শিখেছিলাম, স্থির তরঙ্গ করার সময় শিখেছিলাম। তাহলে একটু বড় করে আঁকি, বড় করে আঁকলাম। এটার বিস্তার মনে করো a, এটার বিস্তারও মনে করো -a। দুটাকে যদি যোগ করি পাওয়া যাবে কিছুই না, কিছুই না। অর্থাৎ এখানে তীব্রতা, তীব্রতা সমান সমান শূন্য, আর তীব্রতা সমান সমান শূন্য মানে কি? অন্ধকার। অন্ধকার মানে কি বলতো? ধ্বংসাত্মক ব্যতিচার সৃষ্টি হবে। তুমি দেখো তো, কি হলো? এই দেখছো কারবারটা? আচ্ছা, পি বিন্দুর ছবিটা দেখে বলো তো একটু সবাই, যে আমাদের এখানে এভাবে মিলিত হলো, এখানে এভাবে মিলিত হলো, তার মানে বলতে পারলাম এরকম আর এরকম। এরকম এরকম মানে হচ্ছে, আমি তোমাদের কাছে বলতে চাই এটা হলো বিপরীত দশা।
কি দশা বলো তো? বিপরীত দশা। আর বিপরীত দশা মানে কি? দাঁড়াও, বলতেছে বায়েজিদ, বিপরীত দশা মানে তীব্রতা শূন্য হবে। তীব্রতা শূন্য মানে সে হবে অন্ধকার। আর অন্ধকার মানে সে হচ্ছে কি বলতো? ধ্বংসাত্মক ব্যতিচার। এখন যদি এমন হয়, পি বিন্দুটা খেয়াল করো তো বাজান, এরকম হয়, দেখো তো, এখানে এখানে তারা কি এরকম না? সমদশা না? এই যে এরকম, খেয়াল করে দেখো, এ এই যে এরকম দুইটা একসাথে মিলিত হইল, এটা এ দুটাকে প্লাস করো, সমান সমান হবে 2a। আর 2a মানে কি? আরিয়া তীব্রতা বেশি। আর তীব্রতা বেশি মানে কি? উজ্জ্বল অন্ধকার। উজ্জ্বল, উজ্জ্বল মানে কি? গঠনমূলক ব্যতিচার সংঘটিত হবে। তাহলে সবার উদ্দেশ্যে আমি আবারও একটু মনোযোগ দিয়ে শুনতে, না, গঠনমূলক হইতে হলে পথ সমান হতেই হবে। পথ সমান হতেই হবে এমন কোনো কথা নাই, এমন কোনো কথা নাই রাহান ইব্রাহিম। কিন্তু দশা সমদশা হইতে হবে। সমদশা মানে কি শুধু শূন্য না? 2 পাই সমদশা, 4 পাই সমদশা, 8 পাই সমদশা, 32 পাই সমদশা, 100 পাই সমদশা, 1,00,000 পাই সমদশা, যে কোনো কিছু হতে পারে। তাহলে পি বিন্দুতে উজ্জ্বল হইতে পারে, অন্ধকার হইতে পারে, কিন্তু ও বিন্দুতে উজ্জ্বল হবেই। ও বিন্দুতে উজ্জ্বল হবেই। আর পি বিন্দুতে ডার্কও হতে পারে, ব্রাইটও হতে পারে। আইদার ইট উইল বি ডার্ক অর ইট উইল, দেখো এখানে এরকম এরকম, তার মানে তারা কোন দশা? বিপরীত দশা। উপরেটা হচ্ছে এ, নিচেরটা হচ্ছে -এ। দুটাকে যোগ করলে পাইলাম 0, মানে তীব্রতা 0, অন্ধকার ধ্বংসাত্মক। এখানে দুটো তরঙ্গ এরকম করে প্রায় সমদশায় মিলিত হয়েছে, মানে এরকম, পরেরটাও এরকম, এ এ, তাহলে এটা হবে টুয়াইসে। আর টুয়াইসে মানে হচ্ছে তীব্রতা হবে বেশি। তীব্রতা বেশি মানে তীব্রতা ম্যাক্সিমাম হবে, এবং উজ্জ্বল হবে, এবং গঠনমূলক হবে। বুঝতে পারছি, কিন্তু আরো কথা আছে, এটা এত সহজে বোঝার জিনিস না। আগে একটু শেষ করো। এগুলো কি লেখা হয়েছে খাতার ভিতরে? তার মানে এখানে হলো সমদশা, আর সরি, এখানে হলো বিপরীত দশা, এখানে হলো সমদশা। সমদশা মানে 100 পাইও হতে পারে, সমদশা মানে 60 পাইও হতে পারে, সমদশা মানে 2 পাইও হতে পারে, সমদশা মানে 0 হইতে পারে। হ্যাঁ, একমাত্র এই কথাটাও খাতার চিপার মধ্যে একটু লিখে রাখবা, একমাত্র কেন্দ্রীয় উজ্জ্বলের বেলায় অতিক্রান্ত পথ, দুইটা তরঙ্গের অতিক্রান্ত পথ সমান হইতে হবে। আচ্ছা, S1 S2 কি তরঙ্গ মুখ করে যাবে? আমি বলে দিই দিশা, S1 S2 তরঙ্গ মুখের দুইটা বিন্দুর মতো। আর তরঙ্গ মুখের প্রতিটা বিন্দু এক একটা অনুতরঙ্গ বা গৌণ তরঙ্গের ন্যায় আচরণ করে। অনুতরঙ্গ বা গৌণ তরঙ্গের ন্যায় আচরণ করে। তাহলে S1 কে আমরা বলতে পারবো একটা সেকেন্ডারি তরঙ্গ, অনুতরঙ্গ। S2 কেও বলতে পারবো অনুতরঙ্গ। এখান থেকে ঝাঁকে ঝাঁকে কি বের হতে পারে? আলো বের হতে পারে। সাপোজ ইউ ক্যান এসিউম S1 একটা জোনাকি পোকা রাখা আছে, S2 তে একটা জোনাকি পোকা রাখা আছে, এবং S1 S2 থেকে যে দুই তরঙ্গ বের হবে তাদের তরঙ্গ দৈর্ঘ্য হবে সমান, তাদের বিস্তার হবে সমান, এবং S1 S2 কিন্তু এত দূরে থাকবে না, S1 S2 থাকবে অনেক 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 নিকটে থাকবে। দ্যাটস ওয়াই এই S1 S2 কে আমরা বলতে পারবো সুসংগত উৎস। কথাটা একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করো। S1 S2 থেকে নিঃসৃত আলো বিস্তার সমান হবে, তরঙ্গ দৈর্ঘ্য সমান হবে, তারা অতি নিকটে অবস্থিত, এবং এবং তারা সূক্ষ্ম সূক্ষ্ম, তারা অতি সূক্ষ্ম হবে। তাহলে S1 S2 কে 1 নাম্বার আমি বলতে পারবো তারা হচ্ছে সুসংগত উৎস। 2 নম্বরে বলতে পারবো S1 S2 থেকে যে আলো বের হবে তারা ব্যতিচার তৈরি করতে পারবে, তারা ব্যতিচার সংগঠিত করতে পারবে। কোনটা বলো? চিপাটা কোন চিপার কথা বলছো? চিপার কথা হলো একমাত্র কেন্দ্রীয় উজ্জ্বলের বেলায়
দুইটা আলোক তরঙ্গের পথের দুইটা আলোক তরঙ্গের অতিক্রান্ত পথ সমান হবে। দুইটা আলোক তরঙ্গের অতিক্রান্ত পথ সমান হবে, কিন্তু অন্য উজ্জ্বলের জন্য অতিক্রান্ত পথ সমান হতে হবে এমন কোনো কথা নাই। ঠিক আছে, সমান পথ অতিক্রম করতেও পারে, নাও পারে, অতিক্রম করবে না গ্যারান্টি। একমাত্র ও বেলায় সমান পথ হবে, অন্য বেলায় সমান পথ হবে না। লিখতে পারলাম। এখন আসো ব্যাখ্যাটাতে যাই একটু। তাহলে আমি কি হালকা বুঝতে পারলাম? কেউ যদি আমাকে ছবি দেখে বলে, কেউ যদি আমাকে ছবি দেখে বলতে বলে, ভাইরে দেখো তো এখানে দুইটা তরঙ্গ এভাবে মিলিত হলো, তুমি গেস করো তো এখানে কি উজ্জ্বল হবে না অন্ধকার হবে? তুমি ছবি কি দেখে গেসটা করবা? যদি দেখো এরকম, বাজার যদি দেখো এরকম করে মিলিত হচ্ছে, এরকম করে মিলিত হচ্ছে, একটা এরকম করে আরেকটা এরকম করে গেল, তাহলে তুমি বুঝবা তারা কিন্তু বিপরীত দশায় আছে, তার মানে এখানে অন্ধকার হবে। আবার কিন্তু এরকম করে মিলিত হইল, তাহলে বুঝবা এরা সমদশায় মিলিত হচ্ছে, তার মানে এখানে হবে উজ্জ্বল। বিপরীত দশা এরকম হইলে অন্ধকার, আর সমদশা হচ্ছে এরকম, মানে উজ্জ্বল হবে। এখানে ছবি দেখে তোমাকে যদি কেউ গেস করতে বলে, কেউ যদি গেস করতে বলে এই এটা কি উজ্জ্বল হবে না অন্ধকার হবে, বলো তো বাবা একটু, বলে ফেলো। এইবার আসো আমরা আমাদের ব্যাখ্যা গাণিতিক বিশ্লেষণে যা লেখো। সবাই খাতার মধ্যে একটু হেডলাইন দিবা, ইয়ং এর দ্বিচির পরীক্ষার গাণিতিক বিশ্লেষণ। দৌড়াও। ইয়ং এর দ্বিচির পরীক্ষার গাণিতিক বিশ্লেষণ, খাতার মধ্যে হেডলাইন দাও। গাণিতিক বিশ্লেষণ। মনে করো একটা তরঙ্গ গেল y1 equal to a sin 2 pi by lambda ct minus x1, ct minus x1। ধরো এটা s1p, আমি লিখে দিলাম এখানে, এই আগের ছবিটা খেয়াল করো। x1 মানে হলো s1p, x1 মানে কি আগের ছবি যেটা ছিল s1p। আরেকটা হলো y2 সমান সমান a sin 2 pi by lambda ct minus x2। x2 হলো লিখে দিলাম পাশে, x2 হলো s2p, আগের ছবিতে যেটা ছিল। ছবিটা মুছে ফেলছি কিন্তু তোমাদের খাতায় মনে ছবিটা আঁকা আছে। s2p না, সেন্ট্রাল ডার্ক বলে কিছু নাই বাজান, সেন্ট্রাল ডার্ক বলে কিচ্ছু নাই। সেন্ট্রাল ব্রাইট, সেন্ট্রাল ডার্ক বলে কোনো কিছু নাই। একটু দাঁড়া বাবা, আমার মোবাইলের ল্যাপটপে চার্জ শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ কি জানি বলতেছিলাম, দাঁড়াও 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 দাঁড়াও, কি জানি না, সেন্ট্রাল ডার্ক বলে কিছু নাই। আচ্ছা তাহলে x1 মানে হচ্ছে s1p, আগের ছবিটা খেয়াল করে দেখতে পারো। আর x2 মানে হচ্ছে s2p, আগের ছবিটা একটু খেয়াল করে দেখো। এই দুইটা তরঙ্গ তারা পরস্পর উপরিপাতিত হলে y সমান সমান হবে y1 প্লাস y2। আমি কিন্তু এটা ব্যাখ্যা যাব না, এগুলো নিয়ে আমরা করছি কাজ আগে, sin c প্লাস sin d ফর্মুলা, ct মাইনাস x2, আচ্ছা x1 দিলাম প্লাস a sin 2 pi by lambda ct minus x2, ct minus x2। এখন তোমাদের কাছে আমি বলতে চাই, এটা একটু অংশকে আমরা বলতে পারবো c, একটু অংশকে আমরা বলতে পারবো d। এরকম কাজ আমরা বহুতবার করেছি, বহুতবার। এটাকে করে আমরা পাবো y equal to twice a cos 2 pi by lambda
x2 minus x1 by 2 sin 2 pi by lambda ct minus x1 plus x2 by 2। একটু অংশকে আমি সি ধরবো, একটু অংশকে আমি ডি ধরবো। আমি ব্যবহার করব সাইন সি প্লাস সাইন ডি ফর্মুলা। স্মল এ তো আমাদের কমন যাবে, যাওয়ার পর এরকম আসবে y ইকুয়াল টু টুয়াইস এ cos 2 পাই বাই ল্যামডা x2 মাইনাস x1 বাই 2 sin 2 পাই বাই ল্যামডা ct মাইনাস x1 প্লাস x2 বাই 2। এটা আসবে, করে দেখতে পারো তুমি। তাহলে অতএব y সমান সমান হবে বড় হাতের a sin 2 পাই বাই ল্যামডা ct মাইনাস x1 প্লাস x2 বাই 2। এটি হচ্ছে আমাদের মূল তরঙ্গ, মানে দুইটা তরঙ্গের লব্ধি তরঙ্গ হচ্ছে এটা। y হচ্ছে লব্ধি সরণ, a হচ্ছে লব্ধি বিস্তার। কত? a sin 2 পাই বাই ল্যামডা ct মাইনাস x1 প্লাস x2 বাই 2। আমরা কার বদলে, আচ্ছা অসুবিধা নাই, আমরা কার বদলে বড় হাতের এ ধরছি? টুয়াইস এ cos 2 পাই বাই ল্যামডা x2 মাইনাস x1 বাই 2। একটু অংশের বদলে আমি বড় হাতের এ ধরছি, এবং আমি ডাইরেক্ট লিখে ফেলবো। আমরা এই কাজ ব্যতিচারে করেছি, সরি স্থির তরঙ্গে একবার করেছি, b2 একবার করেছি, এই জন্য আমি আর করলাম না। উজ্জ্বল অঞ্চলের শর্ত, উজ্জ্বল অঞ্চলের শর্ত হবে x2 মাইনাস x1 যদি n ল্যামডা হয়, x2 মাইনাস x1 যদি n ল্যামডা হয়, হ্যাঁ ওই যে কথায় রাহান ইব্রাহিম বলে দিয়েছে যা বলার, কারণ বিপরীত মানে আমার সেন্ট্রাল ডার যদি তৈরি করতে হয়, সেটা কি করে সম্ভব আমাকে বলো, হাউ ইট ইজ পসিবল? সম্ভব না। তাহলে অন্ধকার সে তো অন্ধকারে, তার তীব্রতা নাই, তীব্রতা জিরো। তার কিছু তীব্রতা আছে মানে সে উজ্জ্বল। অন্ধকার মানে হচ্ছে তার তীব্রতা আই আই ইকুয়াল টু জিরো। তীব্রতাকে আমরা আই দ্বারা প্রকাশ করি, আই ইকুয়াল টু জিরো। আচ্ছা যেটা বলতেছিলাম x2 মাইনাস x1 হবে n ল্যামডা, আমি ডাইরেক্ট লিখে ফেললাম। অর্থাৎ s2p মাইনাস s1p ইকুয়াল টু হবে n ল্যামডা। তার মানে পথ পার্থক্য যদি ল্যামডার পূর্ণ গুণিতক হয়, পথ পার্থক্য যদি ল্যামডার পূর্ণ গুণিতক হয়, তবেই আমরা পাবো হচ্ছে উজ্জ্বল বিন্দু। ল্যামডার পূর্ণ গুণিতক, আর ল্যামডার পূর্ণ গুণিতক হইলেই, পথ পার্থক্য ল্যামডার পূর্ণ গুণিতক হইলেই দশা পার্থক্য হবে পাইয়ের জোর গুণিতক। দশা পার্থক্য হবে পাইয়ের জোর গুণিতক। তাহলে উজ্জ্বলের শর্ত কটা পাইলাম একটু খেয়াল করে দেখো তো। এক নাম্বার, দশা পার্থক্য 0, 2 পাই, 4 পাই, 6 পাই এরকম হলে উজ্জ্বল। পথ পার্থক্য দেখ বাদন খেয়াল কর, পথ পার্থক্য যদি 0 হয়, ল্যামডা হয়, 2 ল্যামডা হয়, 3 ল্যামডা হয়, 4 ল্যামডা হয়, তাহলে উজ্জ্বল। তাহলে এই জিনিসগুলো একসাথে বাঁধো, তুমি একসাথে বেঁধে ফেলো। x2 মাইনাস x1 n ল্যামডা উজ্জ্বল, x2p মাইনাস s1p n ল্যামডা উজ্জ্বল। দশা পার্থক্য 0, 2 পাই, 4 পাই, 6 পাই সো অন উজ্জ্বল। পথ পার্থক্য 0, n এর মান তুমি 0 থেকে শুরু করো, 0, n এর মান 1 ল্যামডা, n এর মান 2, 2 ল্যামডা, n এর মান 3, 3 ল্যামডা, যদি এরকম পাও তাও উজ্জ্বল। তাহলে এই যে বক্স, বড় বক্সটা বানাইলাম, এগুলা সব উজ্জ্বলের জন্য প্রযোজ্য, সব উজ্জ্বলের জন্য প্রযোজ্য। মাহফুজ এটা উজ্জ্বলের শর্ত। এবার আসো অন্ধকারের শর্ত কি হবে, এইটাকে ক্যালকুলেশন করে দেখবা। আমরা বিটে করেছিলাম, স্থির তরঙ্গে করেছিলাম। অন্ধকারের শর্ত, অন্ধকারের শর্ত হবে x2 মাইনাস x1
যদি হয় টুয়াইস এন মাইনাস ওয়ান ল্যামডা বাই টু, টুয়াইস এন মাইনাস ওয়ান ল্যামডা বাই টু যদি হয়, তাহলে পাওয়া যাবে হচ্ছে অন্ধকার। আর এক্স টু মাইনাস এক্স ওয়ান মানে হলো এস টু পি মাইনাস এস ওয়ান পি, টুয়াইস এন মাইনাস ওয়ান ল্যামডা বাই টু। টুয়াইস এন মাইনাস ওয়ান কত রে বলতো? ল্যামডা বাই টু, তাহলে অন্ধকার। শুধু কি তাই? আমরা এখানে থামবো না। এবার বলো দশা পার্থক্য কেমন হইতে হবে? দশা পার্থক্য হইতে হবে পাই, 3 পাই, 5 পাই। আমার একটু সময় দাদান দিয়ে দিস, আমি জানি। পাই, 3 পাই, 4 পাই মানে কি? অন্ধকার। পাই, 3 পাই, 4 পাই। আবার পথ পার্থক্য একটু কষ্ট করে দেখতে হবে, বাজান দেখা যাচ্ছে মনে হয়। দশ পার্থক্য যদি হয়, পথ পার্থক্য যদি হয় ল্যামডা বাই টু, কথা বলিস, ল্যামডা বাই টু, 3 ল্যামডা বাই টু, 5 ল্যামডা বাই টু, 7 ল্যামডা বাই টু, ডট ডট, এরকম হলে হবে হচ্ছে আমাদের অন্ধকার। তাহলে একটু বাবারা একটু মনোযোগ দিয়ে শুনবে। 1 নাম্বার x2 মাইনাস x1 টুয়াইস এন মাইনাস 1 ল্যামডা বাই 2 হলে অন্ধকার। x2 মানে হচ্ছে s2p, x1 মানে হচ্ছে s1p, টুয়াইস এন মাইনাস 1 ল্যামডা বাই 2 হলে অন্ধকার। দশা পার্থক্য পাই দ্বারা 3 পাই, 5 পাই, এটাকে আমরা বলবো হচ্ছে অন্ধকার। পথ পার্থক্য যদি হয় ল্যামডা বাই 2, 3 ল্যামডা বাই 2, 5 ল্যামডা বাই 2, 7 ল্যামডা বাই 2, তাহলেও আমরা বলবো হচ্ছে অন্ধকার। আজান দিচ্ছে, আমরা একটা প্রশ্ন উত্তর নেই তোদের কাছ থেকে। আমি সরে যাবো, আজকে চলে যাবো। একটা প্রশ্ন উত্তর আমি নিবই এখন। আজান দেখ, অসুবিধা নাই, আমরাও আজানকে সম্মান জানাচ্ছি ইনশাআল্লাহ। দেখো দেখি কে বলতে পারে। S1 S2 ঠাস ঠাস পিতে মিলল। S1P হলো 4 ল্যামডা, S1P হলো 4 ল্যামডা, আর S2P হলো 9 ল্যামডা। দেখো খেয়াল করো, 4 ল্যামডা S1P, 9 ল্যামডা S2P। ঝটপট তোমাদের মধ্যে কমেন্টস দেখতে চাই। এতক্ষণ তো কমেন্টস দিছো, এবার কমেন্টস দিতে হবে, যেটা আমি চাচ্ছি। এবার কমেন্টস আমি তোমার কাছে চাচ্ছি। বলো, পিতে উজ্জ্বল হবে না অন্ধকার হবে? পিতে উজ্জ্বল হবে না অন্ধকার হবে? তাড়াতাড়ি। S1P হলো 4 ল্যামডা, S2P হলো 9 ল্যামডা। পি বিন্দুতে মিলিত হলো দুটা তরঙ্গ। পি বিন্দুতে উজ্জ্বল না অন্ধকার হবে? হ্যাঁ জামিনী, উজ্জ্বল। ঠিক আছে। আর কই? আর কোথায়? না ইসরাত না। হ্যাঁ ফয়সাল ব্রাইট, ওকে। রাকিব ইসলাম গুড, সাদাত মাহি গুড, হ্যাঁ রাহার ইসলাম উজ্জ্বল গুড, তানবীর উম্মেদ ঠিক আছে, মাজাবিন ওকে, মুনতাহা উজ্জ্বল গুড, জরিফ উজ্জ্বল ফ্যান্টাস্টিক, মালিহা ব্রাইট ফ্যান্টাস্টিক, আরোহী নূর গুড, লামিয়া উজ্জ্বল ওকে। হ্যাঁ কিভাবে হইল বলো তো? এখানে S2P মাইনাস S1P হবে 9 ল্যামডা মাইনাস কত বলতো? 4 ল্যামডা মানে হচ্ছে 5 ল্যামডা। ল্যামডার পূর্ণ গুণিতক না ওরে বেটা, ল্যামডার পূর্ণ গুণিতক, উজ্জ্বল হবে। তারপরটা মিলাও দেখি কে পারে, দেখবো আমি কে পারে। S1 S2 দিচ্ছম দিস S1 হলো 3 ল্যামডা আর S2P হলো 6.5 ল্যামডা। বলো S1P হলো 3 ল্যামডা, S2P হলো 6.5 ল্যামডা। বলো কি হবে? তাহলে এইবার পি বিন্দুতে কি ঘটবে? উজ্জ্বল না অন্ধকার? হ্যাঁ ফাদাল ফয়সাল, রাব্বি, তানবীর, আপন, রাকিব ইসলাম ওকে, জামিনী ওকে,
হ্যাঁ ইসরাত মমি ঠিক আছে, এবার বাজার এবার মনে আছে, ঠিক আছে ইসরাত জরিফ ঠিক আছে, মাহফুজ ওকে বাবা ঠিক আছে, গুড ফ্যান্টাস্টিক। কেমনে হয় বলো তো? কারণ S2P মাইনাস S1P 6.5 ল্যামডা মাইনাস 3 ল্যামডা আসবে হচ্ছে 3.5 ল্যামডা, মানে কি 7/2 ল্যামডা রে বাজান, 7/2 ল্যামডা। কি কথা কও না কেন? 3.5 ল্যামডা মানে কি 7/2 ল্যামডা। তাহলে এটা কি অন্ধকার না বলো তো? তাহলে পিতে এই বেলায় পিতে হবে উজ্জ্বল, আর এই বেলায় পিতে হবে হচ্ছে অন্ধকার। ওকে, তাহলে বুঝতে পারলাম কখন উজ্জ্বল হচ্ছে আর কখন অন্ধকার হচ্ছে। তাহলে তোমরা আমাকে একটু ঝটপট বলবা, আজকে আমরা এখানে শেষ করে দিচ্ছি, কিন্তু বাজান আগামী ক্লাসটা যে মিস করবা তাকে অনেক কিছুই মিস করতে হবে। আগামী ক্লাসে আমরা যা শিখাবো, শেখানোর পরে তুমি তোমার বইটা খুলে দেখো, দেখবা যে কোথায় মিল কোথায় অমিল, কত কত ডিফারেন্স আমরা পড়াচ্ছি, আমরা কেমনে পড়াচ্ছি, বইতে কেমনে লেখা আছে চেক করে দেখবা কালকে। ওকে, আর বাজান আজকে 9 তারিখ হয়ে গেল, তোমাদের অনেকেরই পেমেন্টটা বাকি। আমাকে বলেছিলাম বাবা একটু মানে একটু খেয়াল করিস, কারণ আমার দিকটা তো তোকে একটু খেয়াল করতে হবে না। ওকে ঠিক আছে, সবাই একটু 12-13 তারিখের ভিতরে একটু পেমেন্টটা দিয়ে দিবা, হ্যাঁ বাবা, যাদের বাকি আছে। অনেকেরই বাকি, এখনো প্রায় অনেক বাকি, আমি কি বলবো আর সংখ্যা বলতে পারছি না। ওকে ঠিক আছে বাবা, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফেজ। আল্লাহ আমাদের অবশ্যই অবশ্যই আমাদের আমাদের ফিউচার আল্লাহ আমাকে আমাদের ব্রাইট করবেন, আমাদের ফিউচার আল্লাহ উজ্জ্বল করে দিবেন ইনশাল্লাহ। অবশ্যই করবেন, অবশ্যই করবেন, আমাদের নিয়ত ভালো আছে। আমরা পরিশ্রম করতেছি বাসায়, আমরা পরিশ্রম করতেছি বাসায়, আল্লাহ আমাদের ফিউচার ভবিষ্যৎ উজ্জ্বল করবেনই ইনশাল্লাহ, করবেনই। যেহেতু আমরা পরিশ্রম করতেছি, আমরা কঠিন পরিশ্রম করতেছি বাসায়, কারণ আমি জানি আমাকে তাই বলেছো তোমরা। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ, আল্লাহ হাফেজ।